আমাদের মাঝে হয়তো এমন অনেকেই রয়েছেন যারা 10,000 টাকার নিচে এমন একটি স্মার্টফোন কিনতে চান যার সমস্ত রকম পারফরমেন্সের পাশাপাশি গেমিংয়েও ভালো রেজাল্ট থাকতে হবে। বাট সমস্যাটা এখানেই, কারণ 10,000 টাকা বাজেটের মধ্যে যে স্মার্টফোনগুলো আমরা পাই তাতে খুব একটা ভালো প্রসেসর আমরা ব্যবহার হতে দেখি না, হয়তো সে কারণে গেমিংও ততটা ভালো রেজাল্ট করে না। কিন্তু আজকের ভিডিওতে এমন একটা ডিভাইসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যা আপনারা 8,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, এবং সত্যি বলছি এটা এই বাজেটের বর্তমান সময়ে সবচেয়ে সেরা গেমিং ডিভাইস। ইভেন এর থেকে এমন পারফরমেন্সও পেয়েছি গেমিংয়ে যা অলমোস্ট 12-15 হাজার টাকার ফোনের সাথেও কম্পেয়ার করা যেতে পারে। সো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা কিনা বাজেটের মধ্যে একটি গেমিং ডিভাইস খুঁজছেন, একই সাথে ওভারঅল সব কিছু ভালো হতে হবে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভাই ব্রাদার, আমরা কথা বলছিলাম সিম্ফনির একটি ডিভাইস নিয়ে, আমাদের দেশীয় ব্র্যান্ড, বাট তারা খুব ভালো কাজ করছে এরকম বাজেটে। Symphony Z33। এমনিতেই সিম্ফনির জেড সিরিজটা কিন্তু বেশ পপুলার, বাট Symphony Z33 আমার কাছে আরও একটু স্পেশাল মনে হয়েছে, বিশেষ করে এর প্রাইসের কারণে। কারণ এটা যে প্রাইস এসেছে সেই জায়গায় যে পারফরমেন্স দিচ্ছে সেটা একেবারে স্পেশালি। এই মোবাইল ফোনটা দেশের বাজারে 3GB 32GB ভ্যারিয়েন্টে এই মুহূর্তে পাওয়া যায়, এবং যার দাম হলো 8,790 টাকা। যাই হোক, সব কিছু নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে একটু বক্স কন্টেন্ট দেখে নেওয়া যাক। একটি Symphony Z33 আপনারা পেয়ে যাবেন। এর সাথে একটি সিলিকন কেস রয়েছে, চার্জার থাকবে, কেবল থাকবে, এবং রয়েছে একটি ইয়ারফোন, আর অবশ্যই সিম এজেক্টর টুলসও রয়েছে। Symphony মোটামুটি বক্সের মাঝে সব কিছুই দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে স্মার্টফোনটি। আমরা যেটা পেয়েছি সেটা ব্লু কালার ভ্যারিয়েন্টের, তবে এর আরও কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। ব্লু কালারটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক নিয়ে যদি আমরা বলি, তাহলে এটা মোটেই কোনো নতুন ডিজাইন আমি বলবো না। এমন ডিজাইন হয়তো আমরা 12-15 হাজার টাকার অনেক স্মার্টফোনেই লক্ষ্য করেছি বিভিন্ন ব্র্যান্ড থেকে। এর রেয়ার প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশ, সাউন্ড নিশ্চয়ই পাচ্ছেন। আর এখানে একটা সানরাইজ প্যাটার্ন আমরা লক্ষ্য করব, ঠিক ক্যামেরা মডিউল থেকেই বেরিয়েছে যেন। আর রেয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা একটু উপরে লাগবে, হয়তো আমার হাতেও একটু উপরে মনে হয়। আর এটা মানে বডির সাথে এমনভাবে প্লেসমেন্ট করা হয়েছে খুব সহজে বোঝা যায় না, কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুবই ফাস্ট। মানে এরকম বাজেট থেকে এটাকে বলা যায় একদম সুপার ফাস্ট লেভেলের। কোনো ধরনের ডিলে, কোনো ধরনের ল্যাগ আমি এখানে লক্ষ্য করিনি। আর পুট সাইড বাটনের রাইট সাইডে হোম বাটন, এর পজিশনগুলো ঠিকঠাক রয়েছে। উপরের পাশে একদম ক্লিন, লেফট সাইডে সিম কার্ড স্লট, আর নিচের দিকটাতে থাকছে টাইপ সি পোর্ট। হ্যাঁ, টাইপ সি পোর্ট রয়েছে এখানে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন, একটি মাইক্রোফোন এতে ব্যবহার হয়েছে। দেন ডিসপ্লে সেকশন, 6.52 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার হয়েছে এখানে, যা HD+ রেজুলেশনের IPS ইনসেল প্যানেল এখানে রয়েছে। এর PPI ডেন্সিটি হলো 263 এবং পিক ব্রাইটনেস রয়েছে 400 নিটস। হ্যাঁ, এরকম বাজেটে আমরা HD+ বা 720p রেজুলেশনের ডিসপ্লে পাবো, সেটাই স্বাভাবিক। তবে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশনও কিন্তু বেশ ভালো ছিল। একটু কুলার টোনে কালার দেয়, বাট আপনি চাইলে সেটিংস থেকে কিন্তু সেটা ঠিকঠাক করে নিতে পারেন বা আপনার পছন্দসই রাখতে পারেন। তবে ভালো লাগার বিষয় ছিল এর ভিউইং অ্যাঙ্গেল। বাজেট ফোনগুলোতে আমরা লক্ষ্য করি ভিউইং অ্যাঙ্গেলটা ততটা ভালো হয় না, সাইড থেকে বা কর্নার এরিয়া থেকে দেখতে গেলে কিন্তু একটা শিফটিং লক্ষ্য করা যায়। সেই জায়গায় এই স্মার্টফোনটা খুবই ভালো রেজাল্ট করেছে, অর্থাৎ সাইড থেকে দেখলে আপনি কোনো ধরনের শিফটিং ইস্যু পাবেন না। এছাড়া ইনডোর লাইটিং কন্ডিশনে এর ব্রাইটনেস একদমই ঠিকঠাক ছিল, বাট আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে, যেহেতু এখানে 400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। কালার কন্ট্রাস্টও ঠিকঠাক ছিল এবং টাচ রেসপন্সও বেশ ভালো পেয়েছি, কোনো ধরনের ল্যাটেন্সি এখানে লক্ষ্য করিনি। তো আমি বলবো 8,700 টাকা 1200 টাকাতে এর ডিসপ্লেটা অবশ্যই ঠিকঠাক রয়েছে। তবে হয়তো এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়নি, আপনি চাইলে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh, বাট এই ফোনটা কিন্তু খুব একটা বড়ও না, মোটাও না। এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওজন 200 গ্রামের নিচেই। আর ব্যাটারির সাথে চার্জার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এর বক্সেই 10 ওয়াটের একটি চার্জার। 5000 mAh ব্যাটারির জন্য 10 ওয়াটের চার্জারটা একটু ছোটোই হয়ে যায়, কিন্তু প্রাইস থেকে বিবেচনা করতে গেলে সেটাকে আপনি হয়তো কোনো কমপ্লেনের জায়গায় রাখতে পারবেন না। ওই চার্জারটি দিয়ে এটাকে ফুল চার্জ করতে সময় লেগেছে 3 ঘন্টা 50 মিনিটের মতো। আর চার্জিং ব্যাকআপটা বেশ ভালোই পেয়েছি, অনায়াসে একদিন ব্যবহার করা যাচ্ছিল। তবে আপনি যদি একেবারে রেগুলার ইউজার হয়ে থাকেন, বেসিক ইউজার হয়ে থাকেন, দেন একদিন প্লাস এটা আপনি ব্যবহার করতে পারবেন। ফাইনালি কথা বলা যাক এই স্মার্টফোনের মেইন আকর্ষণ, এর পারফরমেন্স সেকশন নিয়ে। এর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11, আর এর UI অলমোস্ট স্টক লাইক UI। এর যে প্রসেসর তা হলো UniSoC T610, একটি অক্টাকোর CPU যা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এগুলো ARM Cortex A75 এবং Cortex A55 দিয়ে তৈরি, যার সর্বোচ্চ ক্লক স্পিড হলো 1.8 GHz, আর এর গ্রাফিক্সের সঙ্গে পাওয়ার করছে Mali Z52।
তো ইউনি এসওসির প্রসেসর, যার সম্বন্ধে আমরা বরাবরই জেনে আসছিলাম যে একটু কম দামি ফোনগুলোতে হয়তো ব্যবহার হয়ে থাকে এবং খুব একটা পারফরমেন্সে ভালো কিছু হবে না, বাট এইটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারেই আলাদা। ইউনি এসওসি T610 এই প্রসেসরটা কিন্তু বাংলাদেশে আমি বলবো একেবারেই নতুন এবং আমিও প্রথমেই ব্যবহার করছি। আর সিম্ফনির এই ফোনটাই মনে হয় দেশের বাজারে প্রথম ফোন যেটাতে কিনা এই প্রসেসরটি রয়েছে। এর স্কোরগুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কোথায় গিয়ে হিট করছে। আমরা যদি মিডিয়াটেক হেলিও Z70 Z80 সাথে কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু অলমোস্ট তাদের কাছাকাছি স্কোরেই দেখতে পাচ্ছি এবং রিয়েল লাইফ পারফরমেন্সেও মোটেই কিন্তু পিছিয়ে ছিল না। হ্যাঁ, কিছু কিছু বিষয় অবশ্যই পিছিয়ে থাকবে হয়তো, বাট গেমিং পারফরমেন্সে কিন্তু অলমোস্ট তাদের কাছাকাছি থাকে। গেমিং নিয়ে কথা বলার আগে রেগুলার লাইফের পারফরমেন্সটা কেমন ছিল সেটা একটু জেনে নিন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম এর ইউআইটা অলমোস্ট স্টক লাইক ইউআই এবং তার সুবিধাটাও আমি ফিল করছিলাম। লাস্ট কয়েকদিনের ব্যবহারে কোনো ধরনের ল্যাগট্যাগের দেখা পাইনি রেগুলার ইউজেসে। তবে হ্যাঁ, যেহেতু এখানে 3GB র্যাম রয়েছে, হয়তো মাল্টিটাস্কিংয়ে আপনি একটু প্রেশার নিতে দেখবেন এই স্মার্টফোনকে। একসাথে অনেকগুলো অ্যাপস, ভারী ভারী অ্যাপস নিয়ে যদি কাজ করতে যান, মাল্টিটাস্কিংয়ে একটু পারফরমেন্সে পিছিয়ে থাকবে, বাট রেগুলার কাজবাজ যখন কিনা আমরা করতে চাই তাতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। এই ফোনটার যদি আরও একটি ভ্যারিয়েন্ট থাকতো, 4GB ভ্যারিয়েন্ট, তাহলে মনে হয় বেশ ভালো হতো। যারা বিশেষ করে মাল্টিটাস্কিংয়ে খুব বেশি কাজবাজ করেন তাদের জন্য একটু সুবিধা হতো হয়তো। তবে ডে টু ডে ইউসেজের জন্য 3GB র্যামও যে একদম কম এমনটা নয়। আর এর সাথে আপনারা একটা ভালো মেমোরি কার্ডও ব্যবহার করতে পারেন এর যে স্টোরেজটা রয়েছে সেটা খালি রাখার জন্য। ফোনের স্টোরেজটা খালি রাখতে পারলে দেখবেন এই ফোনটা লং টাইমেও একটা বেটার রেজাল্ট দিবে। আমরা গেমিং নিয়ে কথা বলছিলাম। আমি প্রথমে এখানে অ্যাসপালস 9 রান করি এবং এর পারফরমেন্স আমার কাছে অলমোস্ট মিডিয়াটেক হেলিও Z80 যুক্ত স্মার্টফোনগুলোর মতোই লেগেছিল। লং টাইমে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায় বা টুকটাক কিছু ল্যাগ পাওয়া যায়, কিন্তু এর পারফরমেন্স বেশ ভালোই ছিল। দেন এটাতে আমরা পাবজিও রান করেছিলাম, যেটা সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে প্লে করা যায়। তবে এইচডি হাই ফ্রেম রেটে যদি আপনি খেলতে চান তাহলে টুকটাক কিছু ল্যাগ পাবেন, কিন্তু আপনি যদি এটাকে ব্যালেন্স আলট্রাতে নিয়ে খেলেন তাহলে দারুণ পারফরমেন্স এটা দিতে পারছিল। মানে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা আসলে ওই প্রসেসরগুলোর চাইতে পারফরমেন্সে পিছিয়ে রয়েছে গেমিং পারফরমেন্সে। দেন আমরা সিউডিও রান করেছিলাম এবং যার পারফরমেন্স আরও ভালো পেয়েছি। ফোনটা হিটিং ইস্যু আমি বলবো না, তবে হ্যাঁ একটু লং টাইম গেমিং করলে কিছুটা গরম হয়, বাট হিটিং ইস্যুর পর্যায়ে পড়ে না। আর গেমিংয়ে ব্যাটারি খুব বেশি বার্ন করছিল এমনটাও কিন্তু না, এটা ঠিকঠাকই রেজাল্ট করছিল। তো গেমিং এবং ওভারঅল পারফরমেন্স এই স্মার্টফোনটা 10,000 টাকার নিচের প্রায় অলমোস্ট সব ডিভাইসকেই বিট করার ক্ষমতা রাখে। বাট জাস্ট আমি বলবো র্যামটা যদি 1GB বেশি থাকতো অথবা অন্য একটা ভ্যারিয়েন্ট থাকতো তাহলে ডিভাইসটা আরও দারুণ হতে পারতো। ক্যামেরা সেকশনে এর রেয়ারে 2টি ক্যামেরা রয়েছে, হঠাৎ করে দেখলে যদিও তিনটা লাগে। তো এর যে মেইন সেন্সর তা হলো 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.85। পরবর্তী সেন্সরটি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর এর ফ্রন্টেই রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো রেয়ারের যে মেইন শুটার 13 মেগাপিক্সেল তা যদি সঠিক পরিমাণে লাইট পায় তাহলে শার্পনেস ডিটেলস ভালোই ধরে রাখতে পারছিল, কিন্তু লো লাইট পারফরমেন্স ততটা ভালো ছিল না। লো লাইটে এটা বেশ সফট হয়ে যায় এবং ডিটেলস লস করতে থাকে। বাট প্রপার লাইটিং কোনে, সেটা হতে পারে ইনডোর লাইটে, সেটা হতে পারে আউটডোর লাইটে, লাইট ভালো থাকলে এটা ভালো ছবি দিতে পারছিল। কালার অ্যাকুরেসি সব রকম লাইটিং কন্ডিশনে পারফেক্ট পাচ্ছিলাম না। একদম ঠিকঠাক লাইট পেলে ক্লোজ টু ন্যাচারাল কালার দিতে পারলেও লো লাইটে একটু ওয়াশ আউট হয়ে যাওয়ার প্রবণতা পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। পোর্ট্রেট মোডে এর রেজাল্ট আমি বেশ ভালোই পেয়েছি বলবো, বিশেষ করে এজ ডিটেকশন বেশিরভাগ সময় ঠিকঠাক ছিল এবং মেইন সাবজেক্টকেও তুলনামূলকভাবে শার্পনেস বা ডিটেলসে রাখার ট্রাই করছিল। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে ডিটেলস একটু কম মনে হয়েছে, বাট প্রপার লাইটে এটাও মোটামুটি ভালো একটা রেজাল্ট দিতে পারছিল, কিন্তু স্টেবিলিটি না থাকাতে ভিডিওতে প্রচুর পরিমাণে শেক পাবেন। আর এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা মেইন শুটারের মতো প্রপার লাইট পেলে ভালো শার্পনেস ডিটেলস দিতে পারছিল। তবে লো লাইটে এখানেও আপনি ওয়াশড আউট প্লাস ডিটেলস হারিয়ে যেতে লক্ষ্য করবেন, বাট মোটামুটি লাইটিং কন্ডিশন এটা বেশ ভালো রেজাল্ট করছিল। তো ফাইনালি এই স্মার্টফোনের ক্যামেরাকে যদি এই বাজেটের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে বলা যায় অ্যাভারেজ বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু এগিয়েও থাকবে। চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি, বাট এর স্পিকারের যে পজিশনটা সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। এর আগেও আমরা বলেছি আসলে এই পজিশনে স্পিকারটা না দিয়ে যদি বটমে দেওয়া হয় তাহলে সাউন্ডটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না, অন্যথায় এগুলো কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলে কিন্তু সাউন্ডে একটা বাধাপ্রাপ্তি হয়। সো এই জায়গাটার দিকে একটু নজর দিতে পারতো। কিন্তু এমনিতে এর সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন আমরা এর স্পিকার থেকে পেয়েছিলাম। আর এর যে এয়ারপিসটা এর সাউন্ড লেভেলও ঠিকঠাক পেয়েছি এবং এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই রয়েছে। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি বোথ কানেকশানে। তো এই ছিল মোটামুটি এই স্মার্টফোনটার বিষয়বস্তু। এবারে ফাইনালি আপনারাই বলুন এই বাজেটে এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে। তারপরেও আমি যদি এর কিছু ভালো দিক এবং খারাপ দিক আলাদা করি, খারাপ দিকের মধ্যে প্রথমে আমি বলবো এর স্পিকারটা নিয়ে, যেটার পজিশনটা আমার মনে হয় এখানে দিলে ভালো হতো। দেন এই স্মার্টফোনটার আরও একটা ভ্যারিয়েন্ট থাকা উচিত ছিল, অর্থাৎ 464 থাকলে খুবই দারুণ হতো।
আর এর বাইরে গিয়ে এই স্মার্টফোনের অন্য যে বিষয়গুলো দেখি সেগুলো কিন্তু ভালো দিকের মধ্যেই পড়ে যায়। যেমন এর ডিসপ্লেটা অবশ্যই এই বাজেটের ভালোর কাতারে থাকবে, দেন এর বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই রয়েছে, তারপরে এর পারফরমেন্স এক কথা সেটা অসাধারণ ছিল, ব্যাটারি পারফরমেন্স মোটামুটি ভালোই রয়েছে, আর ক্যামেরাটা যেটা আমরা না হয় এই বাজেটের অ্যাভারেজই মেনে নিলাম। তো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখন ফাইনালি আপনারা আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই স্মার্টফোনটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে স্যামসংয়ের আরও একটি নতুন ভিডিওতে।